হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেশো অধিকারী অলওয়েজ এডুকেশনাল। আজকে আমাদের একটা নতুন ইউনিট শুরু হচ্ছে, ইউনিট 3। অর্থাৎ আমাদের নেক্সট স্ট্যাটিস্টিক্স সেমিস্টার ওয়ানের নেক্সট ইউনিট, থার্ড ইউনিট শুরু হচ্ছে। তোমাদের ইউনিট 1 ইউনিট 2 ইন ডিটেলে কমপ্লিট করানোর পরে আমরা চলে এলাম ইউনিট 3 নিয়ে। দেখো, এবার ইউনিট 3 নিয়ে আসার আগে আমি কয়েকটা কথা বলে দিই। আমাদের এই যে ব্যাচটা এখন চলছে ইউটিউবে, রাইট, এই ব্যাচটা সম্পূর্ণভাবে ফ্রি। ঠিক আছে, সম্পূর্ণভাবে ফ্রি। এবং তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে যদিও এটা ব্যাচটা ফ্রি, তোমাদের একবারও এরকম মনে হচ্ছে না নিশ্চয়ই যে এই ব্যাচটা ফ্রি কোনো ব্যাচ। এটা নিশ্চয়ই মনে হচ্ছে যে একটা প্রিমিয়াম কোনো ব্যাচ তোমাদের দেওয়া হচ্ছে। তো প্রিমিয়াম একটা ব্যাচে যেরকম ভাবে পড়ানো হয়, যা যা কন্টেন্ট থাকে কোনো কিছুই ছাড়া হচ্ছে না, এক্সট্রা কোয়েশ্চেন্স তোমাদের নিয়ে আসা হচ্ছে। আগের ক্লাসেই আমরা ইউনিট 1 এর রিভিশন, ইউনিট 1 সেকেন্ড পার্ট যেটা ছিল তার রিভিশন আমি দিয়েছি। আর ইউনিট 2 এর পুরোপুরি কমপ্লিশন হয়ে গেছে, তারও যে রিভিশন কোয়েশ্চেন্স গুলো আমি তোমাদের দেবো সেটা নেক্সট ক্লাসে দেবো। তার আগে আমি বলেছিলাম ইউনিট 3 শুরু করে দেবো। তো যেভাবে আমাদের প্ল্যান চলছে, সেই মানে যেরকম ভাবে প্ল্যান করা হয়েছিল সেই অর্থে আমাদের প্ল্যানটা চলছে। এবার অনেকেরই প্রশ্ন আসবে যে আমাদের কি কোনো আহ, মানে নিজেদের, অর্থাৎ আমার যে চ্যানেল, আমাদের কি কোনো নিজস্ব কোনো প্রিমিয়াম পেড ব্যাচ আছে? পেড ব্যাচ নিয়ে অনেকেই প্রশ্ন করছে। পেড ব্যাচ, তো আমি বলি স্ট্যাটিস্টিক্স, তোমাদের অনেকের রিকোয়েস্টে আমরা স্ট্যাটিস্টিক্সের একটা পেড ব্যাচ লঞ্চ করেছি। পেড লাইভ ব্যাচ, মনে রাখবে, পেড লাইভ ব্যাচ আমি লঞ্চ করেছি, যেটা শুধুমাত্র সেমিস্টার 1 এর জন্য। সেমিস্টার 1 এর জন্য। সেমিস্টার 2 এর জন্য আলাদা করে ব্যাচ লঞ্চ করা হবে। আমরা সেমিস্টার 1 এর জন্য আপাতত একটা ব্যাচ লঞ্চ করেছি। আর এর জন্য যে ফিজটা আছে সেটা আমরা খুব একটা নমিনাল ফিজ রেখেছি। তোমরা যেভাবে অফলাইনে টিউশন পড়তে যাও, এমনিও স্ট্যাটিস্টিক্স এর টিউশন অনেক কম পাওয়া যায়, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর টিউটর অনেক কম থাকে। তো তারা যে যে তাদের যে মান্থলি তোমাদের ফিজটা দিতে হয়, সেই ফিজের 50% ফিজে তোমরা এই পুরো ব্যাচটাকে অ্যাভেল করতে পারবে। এবং তোমরা দেখতে পাচ্ছ কত ডিটেলে আমরা পড়ছি। এভরিথিং ইজ কমপ্লিটেড ইন ডিটেল। যদি তুমি ইউনিট 1 আর ইউনিট 2 এর কথা বলো, সবকিছু ডিটেলে কমপ্লিট করানো হয়েছে উইথ রিভিশন কোয়েশ্চেন্স। এবার তোমাদের বলি যে আমরা এই যে ব্যাচটা তাহলে কি বন্ধ করে দেবো? একদমই না। এই ব্যাচটা সম্পূর্ণভাবে যেভাবে চলছে সেভাবেই চলবে। আমি তোমাদের যেমন ভাবে আহ, মানে প্রমিস করেছিলাম যে ইউনিট 1, সরি, সেমিস্টার 1 তোমাদের ফুল আমি তোমাদের দেবো, সেমিস্টার 1 আর সেমিস্টার 2, সেটা আমি আমার যে প্রমিসটা আমি সেটা রাখবো। কিন্তু যদি কেউ চায় যে এই পেড ব্যাচটা লঞ্চ করতে, পেড ব্যাচ যেটা লঞ্চ হয়েছে সেখানে জয়েন করতে, তাহলে অবশ্যই এই নাম্বারে, আমি একটা নাম্বার লিখে দিচ্ছি, এই নাম্বারে অবশ্যই মেসেজ করো, ঠিক আছে? এবার আহ, অনেকে বলবে যে স্যার আপনি তো এই ব্যাচে পড়াচ্ছেন, তাহলে আবার পেড ব্যাচের কথা কেন বলছেন? অনেকেই বলতে পারো। তাহলে এটার মেন উদ্দেশ্য এটাই বলার যে এই যে ব্যাচটা যেভাবে চলছে, এটা অনেকটাই স্লো, একটা স্লো সিচুয়েশনে আমরা চালাচ্ছি, অর্থাৎ একদম আস্তে আস্তে সবকিছু করছি। আর টাইমে টাইমে সবকিছু হবে কিনা সেটাও একটা প্রশ্ন চিহ্ন। কারণ আমার সেমিস্টার 3 সেমিস্টার 4 তোমাদের যে সিনিয়র দাদারা দিদিরা তারা পড়াশোনা করছে তাদের আলাদা ব্যাচে, তার জন্য টাইম দিতে হচ্ছে। আমার আলাদা আরো আলাদা কিছু জনার আমি কভার করি, যেমন কাউন্সিলিং, ঠিক আছে, জয়েন্টের জন্য। তারপরে আরো কিছু কিছু জায়গায় আমি কাজ করছি যেগুলো এখন হয়তো পাবলিকালি বলা যাবে না। তো এইরকম যে বিভিন্ন জায়গায় আমি কাজ করছি, তার জন্য সময় দেওয়াটা একটু সমস্যা। তো সে কারণে তোমাদের যে লেকচার গুলো আসছে, হয়তো তার মানে পরিমাণটা বা যে ফ্রিকোয়েন্সিটা সেটা হয়তো সেই অর্থে তোমার মনো সেই অর্থে তোমার মানে মনের মতো হচ্ছে না। যে আরো বেশি যদি একটু লেকচার পাওয়া যেত সপ্তাহে, সপ্তাহে ধরো একটা বাধা ধরা ধরে 3টে থেকে 4টে যদি ক্লাস করা করা যেত, একটা ঠিকঠাক লেভেলে, যদি যেমন আমরা একটা অফলাইনে টিউশন পড়তে যাই, যদি সেরকম ভাবে 3টে থেকে 4টে ক্লাস প্রত্যেক সপ্তাহে আমরা করতাম, অনেকগুলো আরো কোয়েশ্চেন সলভ করতাম। যেমন এখানে আমরা কোয়েশ্চেন করছি, একটা মোটামুটি সাফিসিয়েন্ট লেভেলে কোয়েশ্চেন, সাফিসিয়েন্ট নাম্বার অফ কোয়েশ্চেন্স আমরা এখানে করছি। কিন্তু যারা চাইছে আরো বেশি কোয়েশ্চেন করবো, আরো বেশি প্র্যাকটিস করবো, তাদের জন্য এই ব্যাচটা আমি লঞ্চ করেছি। এবং তোমাদের রিকোয়েস্টে এই ব্যাচটা লঞ্চ করেছি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে, সেই কারণে তোমাদের জন্য এই ব্যাচটা আমি লঞ্চ করেছি। এবং এই ব্যাচে যদি আমি তোমাকে বলি, নেক্সট মানডে মানে দিস মানডে, মানে অর্থাৎ 15/6/2025 থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে।
অর্থাৎ 15 জুন থেকে, যেটা আমাদের মানডে, সেখান থেকে আমাদের, সেই মানডে থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। এর একটা মোটামুটি টাইমিং রাখা হয়েছে। এবার একটা কথা বলি, ব্যাচের যেমন আমরা সেমিস্টার 3 সেমিস্টার 4 এর ব্যাচ অনগোয়িং চালাচ্ছি, বিগত 2 বছর ধরে আমরা, আমাদের অলরেডি এটা সেকেন্ড ইয়ার, আমরা সাকসেসফুলি স্ট্যাটিস্টিক্স এর অনলাইনের বেস্ট কন্টেন্ট প্রোভাইড করছি। আমি এটা এখানে দাঁড়িয়ে মানে জোর গলায় বলতে পারি যে এই রকম ব্যাচ, এই রকম কন্টেন্ট অনলাইনে প্রোভাইড করা স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে খুব কম জায়গায় পাবে। ঠিক আছে, যাই হোক, আমি বেশি কথা বলবো না। যদি যারা ব্যাচটা পড়ছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে, এবং অবশ্যই ইউটিউবে আমি যা দিচ্ছি তার তুলনায় তো বেশি হবে, বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই একটা আম, আহ, টাকা খরচা করে আসবে, তো তার জন্য আমি অবশ্যই আরো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, এবার এই ক্লাসটা আমি বলে দিচ্ছি, জাস্ট কিছু বেসিক ইনফরমেশন। যদি কেউ শুনতে না চাও, তুমি এটা ফরওয়ার্ড করে দিতে পারো, কিন্তু যারা শুনতে চাও, যদি যাদের সত্যিই দরকার, যারা চাইছো আরো ডেডিকেটেডলি প্রিপারেশন করবো, তারা এটা অবশ্যই শুনে নাও। নেক্সট মানডে থেকে, অর্থাৎ দিস মানডে থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, এই সোমবার থেকে। এবং 4টে করে ক্লাস রাখা হয়েছে, 4টে করে ক্লাস। ক্লাসের টাইমিং আমি এখন বলছি না, আমাকে মেসেজ করো এই নাম্বারে, আমি তোমাকে সব কিছু ডিটেলে বলে দেবো। ঠিক আছে, তো তার মধ্যে একটা ক্লাস যেটা হবে সেটা ডাউট ক্লাস হবে, ইন ডিটেল ডাউট সেশন হবে। ঠিক আছে, যেমন আমরা সেমিস্টার 3 সেমিস্টার 4-এ স্টাইলটা রেখেছি, সেম স্টাইলে আমরা এখানে ক্লাস করবো, কোনো কিছু বদলাবে না, সবকিছু ইন ডিটেলে হবে, একদম ইন ডেপথ আমরা যাব, প্রচুর কোয়েশ্চেন করব, এভরিথিং উইল বি মিনস টপ নচ। ঠিক আছে, তো যাই হোক, তো 4টে ক্লাস আমাদের হবে, তার মধ্যে একটা ক্লাস ডাউট সেশন, প্রত্যেক সপ্তাহের কথা বলছি, এবং প্রত্যেকটা ক্লাস অন্তত 1.5 ঘন্টার ওপরে যাবে। 1.5 ঘন্টার ওপরে ইন ডিটেলে সবকিছু ডিটেলে ডিসকাশন হবে। স্ট্যাটিস্টিক্সটা আমরা শিখবো, এমন নয় যে জাস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন করবো, না, পরীক্ষার জন্য তো করবোই, সেটা শেষের দিকে আমি পরীক্ষার জন্য প্রিপারেশন কিভাবে করতে হয় সেই দিকে আমরা একটু ভেসে যাব। কিন্তু প্রথম দিকে, যেহেতু তোমরা সেমিস্টার 1-এ জাস্ট ক্লাস 11-এ ভর্তি হলে, এবং একটা নতুন সাবজেক্টকে ইন্ট্রোডিউস করানো হয়েছে তোমাদের সামনে, তোমরা জিনিসটা বুঝছো যে জিনিসটা কিরকম, সাবজেক্টটা কিরকম, কতটা ভালো বা কতটা ইন্টারেস্টিং, সেটা আমি একটুখানি জানতে চাইছি। কোন জায়গাগুলোতে স্ট্যাটিস্টিক্স এর ইউজ হয়, আমি বেশ কিছু এখানে ক্লাসেও ডিসকাস করি সেই সম্বন্ধে যতটা সম্ভব। কোথায় কোথায় কিভাবে ইউজ করা হয় স্ট্যাটিস্টিক্স, এই সমস্ত ইন ডিটেলে আমরা একটুখানি স্ট্যাটিস্টিক্স এর সম্বন্ধে জানবো প্রথমে। তারপরে তো অবশ্যই এক্সামে কি করে নাম্বার বেশি করতে হবে, কি কি টিপস ফলো করতে হবে, এভরিথিং A to Z, যা যা তোমাদের দরকার সবকিছু এই ব্যাচে পাবে। তো যাই হোক, এই বলে আমি এই পার্টিকুলার ইন্ট্রোডাকশন, যেটা আমাদের ব্যাচের ইন্ট্রোডাকশন, সেটা দিলাম। যারা চাইছো জয়েন করতে, ডেডিকেটেডলি প্রিপারেশন করতে চাইছো, আবারও বলছি, যারা ডেডিকেটেড নয় তারা প্লিজ এসো না, হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি। তোমাদের প্যারেন্টসদের যে জমানো অর্থ কখনোই নষ্ট করো না। এমন কিছু স্টুডেন্ট, খুব কম স্টুডেন্ট আছে যারা আমার কাছে এরকম ভাবে প্রিপারেশনের জন্য তাদের বাবা মা থেকে টাকা চেয়ে আমার কাছে ভর্তি হয়েছে, কিন্তু তারা প্রিপারেশন এখন একদমই করছে না, সম্পূর্ণভাবে গা এলিয়ে দিয়েছে। তো এরকম করো না, যারা ডেডিকেটেডলি প্রথম থেকে শেষ অব্দি প্রিপারেশন করতে চাইছো, তারাই আসো, তারাই আমার সাথে এই জার্নিটা মানে মানে চলো, এবং দেখবে কত কিছু এই জিনিস জানতে পারবে, এবং কত কিছু আমিও শিখবো, কত কিছু তুমিও শিখবে, এবং কত ইন্টারেস্টিং এই সাবজেক্টটা। তো ইন্টারেস্ট মেনটেন করে আমরা প্রিপারেশন করব, সবকিছু ডেডিকেটেডলি করব, এবং একদম প্রথম থেকে শেষ অবধি, অর্থাৎ তোমাকে জিরো টু হিরো বানানোর যে ব্যাপারটা, যে জার্নিটা, সেটা আমি অবশ্যই তোমাকে কমপ্লিট করাবো। এবং সবকিছুই বেসিক থেকে অ্যাডভান্সড অব্দি হবে। ঠিক আছে, এবং প্রচুর কোয়েশ্চেন হবে, আবারও বলছি, প্র্যাকটিস ইজ দ্য মেন কি টু সাকসেস। তো প্র্যাকটিসটা হবেই হবে। তো অবশ্যই এসো। তো চলো, এবার আমরা আজকের ক্লাসটা স্টার্ট করবো। তো আশা করছি দেখলে কি ইন্ট্রোডাকশন ছিল আমাদের কোর্সের, যেটা আমাদের পেড কোর্স, লাইভ ব্যাচ, একটা লাইভ ব্যাচ কাম কোর্স, সে সম্বন্ধে আমি ডিসকাস করলাম। যাই হোক, এবার আমরা চলে আসি আমাদের ইউটিউবের ফ্রি সিরিজ, যেটা কন্টিনিউয়েশন ছিল সেখানে। আমরা অলরেডি ইউনিট 1 ইউনিট 2 ইউটিউবে কমপ্লিট করেছি উইথ কোয়েশ্চেন্স। আমি আর বারবার একই কথা বলবো না, এবার চলে যাই আমাদের ইউনিট 3-তে। সেমিস্টার 1, ওয়েলকাম টু আওয়ার WBCHSC Statistics Semester 1 free YouTube series given by myself, Rishabh Adhikari, and I have scored 90% in WBCHSC's 2021 examination that was conducted by the WBCHSC board. চলো স্টার্ট করা যাক। প্রথমে আমি বলি, একবার সিলেবাসটা দেখো, সিলেবাসটা কি ছিল। সিলেবাসে আমাদের ইউনিট 3-তে প্রেজেন্টেশন অফ ডেটা, যেটা আমাদের পড়তে হবে। অর্থাৎ আমরা এতক্ষণ কি করলাম, ইউনিট 1-এ আমরা পড়লাম
স্ট্যাটিস্টিক্সটা কি সেই সম্বন্ধে ডিসকাস করলাম। ডেটা কত রকম থাকে সেটা একটা পার্টে ডিসকাস করলাম, সেকেন্ড পার্ট অফ দ্য ইউনিট 1 ছিল সেখানে। ইউনিট 2 যেটা সেটা ছিল কালেকশন অফ ডেটা, কালেক্ট কি করে করতে হয় ডেটাকে, কি কি প্রসেস আছে, কোয়েশ্চেনার মেথড, বিভিন্ন রকম ইন্টারভিউ মেথড ছিল, মেল কোয়েশ্চেনার মেথড ছিল, অনেক কিছু ছিল, সেগুলো দেখলাম। শিডিউল কি করে মেনটেন করতে হয়, আউটলেয়ার সম্বন্ধে আমরা জেনেছি, এইরকম বিভিন্ন আউটলায়ার, শিডিউল, এগুলো সম্বন্ধে আমরা জেনেছি। এবার ইউনিট 3 তে আমাদের কাজ হচ্ছে যেটা সব থেকে, এবার আমি বলি এখানে কত মার্কস আসবে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 4 মার্কস তোমাদের এখানে রাখা হয়েছে। মনে রাখবে সব থেকে বেশি ইউনিট 6-এ আসে, যেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি, সেই পার্টটা আমরা ইউনিট 5-এ পড়বো, সরি ইউনিট 6-এ পড়বো, সেখানে 9 মার্কস আছে। আর 5 মার্কস করে ইউনিট 4। আমি মার্কসের উপর আগে যদি আমি বলি, তাহলে মার্কসের উপরে সবচেয়ে প্রথমে আসছে ইউনিট 6, যেটা আমরা পড়বো। তারপরে আসছে, অর্থাৎ এটা 1 নাম্বার। তারপরে 5 মার্কসের দুটো ইউনিট থেকে আসবে 5 মার্কস, একটা ইউনিট 4 যেটা আমরা এই ইউনিটের পরে পড়বো ইউনিট 4-এ, আর একটা লাস্ট ইউনিট 7 যেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। এই দুটো থেকে 5 মার্কস আসবে। আর তারপরে আসছে 3 নম্বরে আমাদের আজকের ইউনিট, যেখান থেকে সব থেকে বেশি মার্কস আসবে। যদিও সেটা ইউনিট 1B থেকেও এসেছিল 4 মার্কস, সেটাও আমি বলেছিলাম। তো এটা 3 নম্বর, অর্থাৎ নাম্বার, অর্থাৎ কত মার্কস আসছে তার ভিত্তিতে তৃতীয় নম্বরে আসে আমাদের ইউনিট, যেটা যেটা হচ্ছে প্রেজেন্টেশন অফ ডেটা। 4 মার্কস আসছে। তো এই 4 মার্কস যদি তোমরা পেতে চাও, ভালো করে পড়ো। এছাড়াও যারা ডিটেলে জানতে চাইছো, স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে জানতে চাইছো, যেটাতে আমি বেশি এমফেসাইজ করি, যে সাবজেক্টটাকে সাবজেক্টের মতো করে পড়ো, সাবজেক্টটাকে জানার জন্য পড়ো। তো প্রেজেন্টেশন অফ ডেটা সম্বন্ধে যদি জানতে চাও কি কি ধরনের আমরা, কি কি ভাবে আমরা প্রেজেন্ট করতে পারি একটা ডেটাকে, কেনই বা প্রেজেন্টেশনের দরকার পড়ে, আমরা কি ডাইরেক্ট হচ্ছে কালেকশনের পরে নেক্সট অ্যানালিসিসে চলে যেতে পারি না, না, কেন যেতে পারি না সেই সম্বন্ধে জানি। তার আগে আমি বলি কি কি আছে। টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন আছে, অর্থাৎ প্রেজেন্টেশন কত রকম ভাবে হয়। টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন করতে পারা যায়, ট্যাবুলার রিপ্রেজেন্টেশন করা যায়, টেবিল ফর্মে কোনো ডেটাকে দেখানো যায়। অর্থাৎ আমরা যেরকম এরকম ভাবে টেবিল বানাই না, বিভিন্ন রকম দেখবে টেবিল বানাই, ঠিক আছে, পরবর্তীকালে প্রচুর এরকম এক্সাম্পল দেখবে যে বিভিন্ন ভাবে আমরা টেবিল ফর্মে অনেক ডেটাকে রিপ্রেজেন্ট করি, এগুলোকে বলা হয় ট্যাবুলার ফর্ম। এরপরে আসছে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। ডায়াগ্রাম, বিভিন্ন রকম ডায়াগ্রাম বানাই, সেখান থেকে রিপ্রেজেন্টেশন করি, যেগুলো একটু বেশ মজাদার। ডায়াগ্রাম অনেক আঁকতে হয়, বেশ সুন্দর দেখতে লাগে। বিভিন্ন ধরনের ডায়াগ্রাম হয়, যেমন লাইন ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম, তারপরে লাস্ট আসছে আমাদের পাই চার্ট, বিভিন্ন রকমের আমরা করব। তো আমরা এবার একটুখানি আমরা ইন ডিটেল এই ইউনিট 3-তে কি কি আছে একটু ভালো করে তোমাদের লিখিয়ে দিই। তো ইউনিট 3-তে তোমাদের এটা আছে, প্রেজেন্টেশন অফ ডেটা। প্রথম আসছে টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন, আমরা পড়বো টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন। প্রথমত ইন্ট্রোডাকশন পড়বো, যে প্রেজেন্টেশন অফ ডেটার ইন্ট্রোডাকশন কি সেটা আমরা পড়বো। তারপরে আমরা চলে আসবো টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশনে। তারপরে আসবে ট্যাবুলার রিপ্রেজেন্টেশন। তারপরে আসছে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, যার মধ্যে কয়েকটা ভাগ আছে। প্রথম হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ লাইন ডায়াগ্রাম, সেকেন্ড হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ বার ডায়াগ্রাম, আর থার্ড হচ্ছে আমাদের পাই চার্ট, যেটাকে আমরা পাই ডায়াগ্রাম বলে থাকি। পাই চার্ট নিশ্চয়ই দেখেছো, যে কিছুটা অংশ এরকম পার্সেন্টেজে দেখানো হয়, টোটাল হচ্ছে 100%। কিছুটা আমরা ম্যাথামেটিক্স আগেও পড়েছি নিচু ক্লাসে। 20%, মানে ধরো ওয়েস্ট বেঙ্গলে কত রকম ভাষাভাষীর মানুষ থাকে, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমাদের বললাম যে 60% বাঙালি থাকে, 20% হিন্দি ভাষী থাকে, 10% ইংলিশ, মানে যারা ইংরেজি ভাষী থাকে, আর তোমাদের 10% অন্যান্য। তো এইভাবে আমরা একটা এমন ডেটাকে রিপ্রেজেন্ট করলাম, যেটা হচ্ছে কি ধরনের ভাষা আমাদের পশ্চিমবঙ্গে মানুষ, মানে কি ধরনের ভাষাভাষীর মানুষ থাকে, এই ডেটাটাকে আমরা একটা রিপ্রেজেন্টেশন করলাম থ্রু দ্য পাই চার্ট। তো এইভাবে বিভিন্ন রকম পাই চার্ট যেমন এক ধরনের টাইপ অফ রিপ্রেজেন্টেশন, সেরকম আরো বিভিন্ন রকম রিপ্রেজেন্টেশন হয়, যেমন বার ডায়াগ্রাম, লাইন ডায়াগ্রাম, এই সম্বন্ধে আমরা ডিটেলে ডিসকাস করবো। চলো স্টার্ট করা যাক, আর লেট করবো না। চলে যাই প্রথমে ইন্ট্রোডাকশনে। দেখো ইন ডিটেলে আমরা লাইন বাই লাইন পড়ছি। It is quite natural that one cannot easily understand that the significance of the collected data at a glance. কেন দরকার আমাদের রিপ্রেজেন্টেশন, কেন দরকার, কি দরকার? আমরা তো ডাইরেক্ট কালেকশনের পর অ্যানালিসিস করতে পারি না। বিকজ রিপ্রেজেন্টেশনটা কেন দরকার?
রিপ্রেজেন্টেশন এরকম বলতে পারো যে রিপ্রেজেন্টেশন ইজ নিডেড টু ভিজুয়ালাইজ আ ডেটা, টু ভিজুয়ালাইজ আ ডেটা সেট, টু ভিজুয়ালাইজ আ সেট অফ ডেটা। একটা ডেটাকে ভিজুয়ালাইজ করতে গেলে একটা গ্লান্স, স্পেশালি বলতে পারো একটা গ্লান্স, এক নজরে দেখতে গেলে কিরকম দেখাচ্ছে, এটা দেখতে গেলে আমার রিপ্রেজেন্টেশন অফ ডেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর একটা নেক্সট পার্ট হচ্ছে টু ব্রিং ইন টু ফোকাস দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ডেটা, ইট ইজ নেসেসারি টু প্রেজেন্ট দেম ইন আ নিট স্কিম্যাটিক ডায়াগ্রাম অর সিস্টেমেটিক ডায়াগ্রাম। একটা সিস্টেমেটিক ডায়াগ্রাম আমাকে বানাতে হয় যাতে আমাকে স্যালিয়েন্ট ফিচার্স, মেন মেন পয়েন্টস, মেন মেন ফিচার্স গুলো কি কি আছে ওই ডেটাটার মধ্যে, যেগুলো আমাকে ফোকাস করতে হবে, সেইটা বুঝতে পারা যায়। সেই কারণে আমরা একটা সিস্টেমেটিক ডায়াগ্রাম বানাচ্ছি। ডিফারেন্ট মোডস অফ রিপ্রেজেন্টেশন অফ ডেটা আর অ্যাভেলেবল ডিপেন্ডিং অন whether they are frequency data or non frequency data। একটা ডেটা কি কি হতে পারে আমরা দেখেছি, ফ্রিকোয়েন্সি ডেটা আর নন ফ্রিকোয়েন্সি ডেটা, তার উপর ডিপেন্ড করে আমাদের আলাদা আলাদা প্রেজেন্টেশন অফ ডেটা ডিপেন্ড করে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে ডিফারেন্ট টাইপস মোডস অফ প্রেজেন্টেশন, আলাদা আলাদা মোডস অফ প্রেজেন্টেশন ডিপেন্ড করে যে ডেটাটা কিরকম, ফ্রিকোয়েন্সি ডেটা নাকি নন ফ্রিকোয়েন্সি ডেটা। এটা জাস্ট একটুখানি দেখে রাখবো। নেক্সট পয়েন্টে আমরা চলে যাই। In the following sections of this chapter, we shall discuss the different modes of representation of non-frequency data. Very very important. আমরা কি করব এই চ্যাপ্টারে বা এই সেকশন অফ দিস চ্যাপ্টার যেটা আমরা পড়ব, বেসিক্যালি এই পার্টটাতে আমরা ডিফারেন্ট মোডস অফ প্রেজেন্টেশন অফ নন ফ্রিকোয়েন্সি ডেটা দেখবো, এটা মাথায় রাখবে। আমরা কি দেখবো, নন ফ্রিকোয়েন্সি ডেটা, আর নেক্সট চ্যাপ্টারে আমরা দেখবো প্রেজেন্টেশন অফ ফ্রিকোয়েন্সি ডেটা। নেক্সট চ্যাপ্টারে আমরা ফ্রিকোয়েন্সি অফ নেক্সট চ্যাপ্টারে আমরা ফ্রিকোয়েন্সি ডেটার রিপ্রেজেন্টেশন দেখব। তাহলে প্রথম সেকশনটা আমরা দেখব নন ফ্রিকোয়েন্সি ডেটা সম্বন্ধে, আর পরের সেকশনটা আমরা দেখব আমাদের ইন দ্য নেক্সট চ্যাপ্টার আমরা দেখব ফ্রিকোয়েন্সি ডেটা সম্বন্ধে। ঠিক আছে, চলো এবার চলে যাই। ফলোইং আর দ্য কমন টাইপস অফ প্রেজেন্টেশন অফ নন ফ্রিকোয়েন্সি ডেটা। নন ফ্রিকোয়েন্সি ডেটার ক্ষেত্রে আমি বলছি, মাথায় রাখবে এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম কিওয়ার্ডস, কিওয়ার্ডস গুলো খুব ইম্পর্টেন্ট। যদি কিওয়ার্ডস গুলো যদি মাথায় না রাখা যায়, দেন অবজেক্টিভ কোয়েশ্চেন্স গুলোতে সমস্যা হয়, অবজেক্টিভ কোয়েশ্চেন্স গুলোতে ভুল হয়, অবজেক্টিভ কোয়েশ্চেন্স গুলোতে সিলি মিস্টেক। এই সিলি মিস্টেক, অকারণ অযথা ভুল, এগুলো এড়াতে অবশ্যই ছোট ছোট কিওয়ার্ডস গুলো ফলো করতে হবে। নন ফ্রিকোয়েন্সি ডেটা এর ক্ষেত্রে আমরা তিন ভাবে মেনলি ব্রড সেন্সে রিপ্রেজেন্ট করতে পারি, এটা মাথায় রাখতে হবে। কি কি আছে, টেক্সচুয়াল প্রেজেন্টেশন, ট্যাবুলেশন আর ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, যে তিনটে ফর্মে আমরা লিখেছিলাম। অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা নন ফ্রিকোয়েন্সি ডেটা সম্বন্ধে জানছি। নন ফ্রিকোয়েন্সি ডেটা তিনটে ভাবে মেনলি ব্রড সেন্সে রিপ্রেজেন্ট করা যায়। ফার্স্ট ইজ টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন, সেকেন্ড ইজ ট্যাবুলেশন, থার্ড ইজ ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। এখনই রিভাইজ করো 2-3 বার 4 বার 5 বার বলে বলে, যাতে বারবার না বাড়িতে গিয়ে পড়তে হয়। এগুলো সব থিওরি। ক্লাস যদি ইন্টারঅ্যাক্টিভ থাকে, ক্লাসে যদি মনোযোগী হও, অবশ্যই এইগুলো মাথায় ঢুকে যাবে সঙ্গে সঙ্গে, বারবার পড়ার দরকার পড়ে না। দিস আর থিওরিজ, ডেফিনেটলি বারবার পড়ার কোনো দরকার নেই। ছোট ছোট থিওরি, ছোট ছোট পয়েন্টস ক্লিয়ার রাখতে হবে। চলে যাচ্ছে আমরা প্রথম টাইপ অফ রিপ্রেজেন্টেশনে। কার ক্ষেত্রে, আবারও একই বলছি, নন ফ্রিকোয়েন্সি ডেটার ক্ষেত্রে। টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটা, টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটা, এই আমরা টপিকটা আজকে পড়ছি। প্রথম ইন্ট্রোডাকশন হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটা। টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটা কি বলছে দেখো, ভেরি কমন মেথড অফ প্রেজেন্টিং স্ট্যাটিস্টিক্যাল ডেটা ইজ টু ইউজ প্যারাগ্রাফস অফ টেক্সট। ঠিক আছে, দিস ইজ দ্য মেথড এমপ্লয়েড ইন অফিসিয়াল রিপোর্টস where the activities, plans or programs are described in words, inserting relevant figures in between them. তাহলে এই কিওয়ার্ডস গুলো মনে রাখতে হবে, অর্থাৎ যেগুলো আমি এখন সার্কেল করলাম, যে যদি কোনো টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশনের এক্সাম্পল বলে বা কি কি স্যালিয়েন্ট ফিচার থাকে ওর ভেতরে, ওয়ার্ডস থাকে, প্যারাগ্রাফস ফর্মে লেখা হয়, ইনসার্টিং কিছু ইনসার্টেড ছোট ছোট রেলিভেন্ট ফিগার্স থাকতে পারে। যদি এইভাবে কোনো একটা প্যারাগ্রাফ ফর্মে কোনো প্রেজেন্টেশন হয় ডেটার, তাহলে আমরা সেটাকে বলি টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটা। তারপরে চলে যাই, চলো নেক্সট পার্টটা। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ফর দিস প্রেজেন্ট মোড অফ প্রেজেন্টেশন অফ ডেটা,
but the writer must take adequate care to see that there is clarity of a logical sequence in the presentation. অর্থাৎ একটা লজিক্যাল সিকোয়েন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও আবার একটা সেই ম্যাজিক্যাল কিওয়ার্ড যেটা তোমাকে মনে রাখতে হবে, যেটা অবজেক্টিভ টাইপ অফ অবজেক্টিভ কোয়েশ্চেন্স পেপার, অবজেক্টিভ এক্সাম গুলোতে খুব বেশি হেল্প করবে। যে যদি কোনো টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন হয়, প্রথমে আমাদের রিভাইজ করতে হবে ইট ইজ ইউজুয়ালি শোন ইন প্যারাগ্রাফস। সেকেন্ড ইজ some different words, some relevant inserted figures are attached inside the textual representation of data. And third is there should be a logical sequence that is maintained in the whole paragraph or whole sequence of the representation, that is textual representation. So এই লজিক্যাল সিকোয়েন্স হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা অনেকগুলো প্যারাগ্রাফ লিখছি, প্রথম প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফ, তৃতীয় প্যারাগ্রাফ, দেয়ার শুড বি লজিক্যাল সিকোয়েন্স। প্রথমটা কেন প্রথমে আছে, সেকেন্ডটা কেন সেকেন্ডে আছে, দেয়ার শুড বি অ্যান অর্ডার, দেয়ার শুড বি অ্যান ক্লিয়ার অর্ডার, যেটাকে আমরা সিকোয়েন্সও বলে থাকি। লজিক্যাল সিকোয়েন্স, একটা লজিক্যাল সিকোয়েন্স, একটা লজিক আছে যে হ্যাঁ কেন সেটাকে ফার্স্টে রাখা হয়েছে, কেন সেটা সেকেন্ডে, কেন থার্ডে, লজিক আছে সেখানে, রাইট? যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে সামথিং 2652, আরো ধরো সামনে এই যে ডট 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 দেওয়া মানে সামনে ধরো কিছু লেখা আছে, আমি জাস্ট একটা পার্ট তুলে নিয়েছি, পার্ট অফ দ্য প্যারাগ্রাফ আমরা তুলেছি। কি বলছে, 2652 মেন and 1726 women participated in an opinion poll about a central government measure. 1460% of whom 1096 were male voted against the measure. In all, 2225% voted for the measure, while 356 women were indifferent. তো এরকম মানে একটা পুরো টোটাল কতজন ভোটেড ওপিনিয়ন বলে দিয়ে দিল, কতজন মেন ছিল কতজন ওমেন ছিল সেটাও দিয়ে দিল, কতজন মেজারের পক্ষে দিয়েছে কতজন বিপক্ষে দিয়েছে সেটাও দিয়ে দিল, কতজন ওমেন ইন্ডিফারেন্ট ছিল সেটাও দিয়ে দিল। তো একটা পুরো একটা মানে আউটলাইন দিয়ে দিল আমাদের পুরো সিস্টেমটার বা পুরো ডেটা সেটটার, যেখানে বা পুরো আমরা বলবো পুরো ইভেন্টটা, যেখানে ডেটাগুলো স্পষ্টত দেখানো হয়েছে থ্রু নাম্বারস, যেগুলো এখানে ওয়ার্ডস না বলে নাম্বারস বলবো, থ্রু আ লজিক্যাল সিকোয়েন্স, যে প্রথমে কতজন মেন কতজন ওমেন, তারপরে টোটাল কতজন দিয়েছে, কতজন বিপক্ষে দিয়েছে, কতজন ইনডিফারেন্ট ছিল ওমেন সেটাও দিয়েছে, পরপর সিকোয়েন্স ওয়াইজ। এইভাবে আমরা একটা টেক্সচুয়াল ডেটাকে রিপ্রেজেন্ট, ঠিক আছে? আরো কয়েকটা এক্সাম্পল যখন পরে দেখবে আরো ক্লিয়ার হবে। এবারে কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে, কিছু অ্যাডভান্টেজ যেমন আছে তেমন ডিসঅ্যাডভান্টেজও আছে। যে কোনো সিস্টেম যে কোনো কিছুর একটা কিছু অ্যাডভান্টেজ এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে, সেগুলো আমরা ডিসকাস করি। অ্যাডভান্টেজ কি কি থাকে, এগুলো কিন্তু এমন ভাবার কথা নেই যে কোয়েশ্চেন আসবে না। বড় বড় ব্রড কোয়েশ্চেন তো স্যার এখান থেকে আসতে পারে, আপনি কেন পড়াচ্ছেন, না, আসতেই পারে। এভরিথিং ইউ শুড স্টাডি ইন ডিটেল অ্যান্ড উইথ প্রপার কনসার্ন। তো যদি প্রপার কনসার্ন ওয়েতে সবকিছু পড়ো, প্রপার আই মিন যদি কনসেন্ট্রেশন দিয়ে সবকিছু পড়ো, then everything will be fine, everything will be super easy in examination. Even though these are theoretical chapters, তাও তোমরা সেগুলো সিম্পলিফাই করতে পারবে আলটিমেটলি ডিভিশনের সময়, বা আলটিমেটলি যখন নিজেরা প্র্যাকটিস করবে অনেক কোয়েশ্চেন তখন। কিন্তু যদি এইভাবে করো যে কোনটা ব্রড কোয়েশ্চেনে আসে সেটা পড়বো না স্যার, সেটাকে সাইডে রেখে দিলাম, সেটাকে আর ছুঁলাম না, ডিসক্রিমিনেট করাটা ঠিক নয়। সবকিছুই পড়তে হবে, সবকিছুই ডিটেলে করাটা বেটার। কারণ তোমাদের একটা টাইম আছে, বিকজ ইউ আর মিনস ইউ আর গেটিং ইন্ট্রোডিউসড টু আ নিউলি অ্যাডেড সাবজেক্ট, এটাকে আমরা বলবো নিউলি অ্যাডেড সেপারেটেড সাবজেক্ট, যেটা স্ট্যাটিস্টিক্স। যদিও সেটা সব জায়গায় ইনকর্পোরেট করা আছে, এভরিথিং ইজ ফুল অফ স্ট্যাটিস্টিক্স, এভরি সাবজেক্ট ইজ ফুল অফ স্ট্যাটিস্টিক্স, বাট তোমরা সেটা ধরতে পারো না, বা তোমাদের সেইভাবে শেখানো হয়নি। তোমরা এখন স্ট্যাটিস্টিক্স এই চ্যাপ্টারটা সম্বন্ধে জানছো, তো তোমরা জিনিসগুলো আরেকটু বেটার ওয়েতে ভিজুয়ালাইজ করতে শিখছো বা শেখা উচিত, এবং আমি সেইভাবেই শেখাচ্ছি। তো এমনটা করার কোনো কারণ নেই যে আমি এটা করবো না এটা করবো, এখন সবকিছু করো, রাইট? তো এবার চলে যাচ্ছে অ্যাডভান্টেজ। কি কি অ্যাডভান্টেজ? টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটার কিছু অ্যাডভান্টেজ আছে। This mode of presentation of data has an appeal to people with a literally bent of mind. এটা মানেটা কি? This mode of presentation of data has an appeal to people with a literally
লিটারারি বেন্ড অফ মাইন্ড, অর্থাৎ যারা লিটারারি বেন্ট অফ মাইন্ড, মানে যারা একটু কিছু মানে লিটারেচার পড়তে সক্ষম বা লিটারেচার পড়তে আগ্রহী বা লিটারেচার পড়ে যারা, তাদের টার্গেট করে এই ধরনের এটা। অর্থাৎ তুমি ধরো পড়াশোনাই জানো না, ধরো বাই চান্স আমি বলছি একটা এক্সাম্পল, ধরো তুমি পড়াশোনায় জানো না বা তোমার ফ্যামিলি থেকেও একজন আছে যিনি পড়াশোনাই জানেন না, শুধু সাক্ষরতা পারেন, মানে স্বাক্ষর করতে পারেন, সাইন করতে পারেন, পড়তে পারেন না খুব ভালোভাবে। তো তাকে যদি ওই ডেটাটা দেওয়া যায় বা দেওয়া হয়, সে কি সেইটাতে কমফোর্টেবল ফিল করবে সেই ডেটাটা পড়তে? কখনোই ফিল করবে না। কিন্তু তারই বদলে ধরো তুমি খুব বই পড়তে ভালোবাসো, গল্পের বই প্রতি প্রতি সপ্তাহে একটা করে শেষ করো, খুব ডেডিকেটেডলি গল্পের বই পড়ো, বিভিন্ন সাহিত্যিকের সাহিত্য পড়ো, তোমার ক্ষেত্রে সেটা খুবই একটা মানে কমফর্ট জোনের মধ্যে আসছে। ওই ডেটাটা পড়ছো, জিনিসটা খুব ইজিলি তুমি মস্তিষ্কে নিবদ্ধ করতে পারছো। তো এইগুলো হচ্ছে ব্যাপার, যে যদি সত্যি সে লিটারালি ওয়ার্কস গুলো পড়ে বা সেই সম্বন্ধে ওয়াকিবহাল হয় বা সেগুলো সম্বন্ধে চর্চা করে, তাহলে সেই ধরনের ডেটাগুলো তার ক্ষেত্রে সুবিধাজনক। কোন ধরনের ডেটা? টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, যেটা সম্বন্ধে এখন আমরা আলোচনা করছি। আজকে আমরা টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অব্দি পড়বো। নেক্সট হচ্ছে দ্য রাইটার ক্যান ড্র অ্যাটেনশন অফ দ্য রিডার টু সার্টেন পয়েন্টস হুইচ হি কনসিডার্স টু বি অফ স্পেশাল ইম্পর্টেন্স। অর্থাৎ রাইটার কি করতে পারে, ধরো একজন রাইটারের ক্ষেত্রে মেনলি রিপ্রেজেন্টেশন অফ ডেটা, টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটা ইজ মাচ মোর রেলিভেন্ট। তো রাইটার কি করবে, এমন কিছু পয়েন্ট গুলোকে বেশি এমফোসাইজ করবে তার নিজের মানে তার নিজের যে লেখার স্কিলের মাধ্যমে, যেটা রাইটিং স্কিলের মাধ্যমে আমি বলবো, যাতে যারা পড়ছে, পাঠক যারা, তারা যেন সেই ডেটাগুলোকে আরো বেশি ভালোভাবে পরিষ্কারভাবে দেখতে পায় বা পরিষ্কারভাবে তাদের সামনে চোখের সামনে ধরা পড়ে। সেইভাবেই রাইটাররা কিন্তু লেখে, রাইট, এবং লিখতে পারে। এবং যদি টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন কোনো একজন পাঠককে দেওয়া হয় এবং টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন যিনি লিখছেন রাইটার, তার হাতে সেই পাওয়ারটা আছে যে সে তার নিজের রাইটিং স্কিলের মাধ্যমে কিছু স্পেশাল ইম্পর্টেন্স, যে রাইটার যিনি মনে করছেন যে এই জায়গাগুলো বেশি এমফাসাইজ করানো উচিত, সেগুলো নিজের লেখনী শক্তির মাধ্যমে সেগুলোকে করতে পারেন, এবং পাঠকরাও সেটা সঙ্গে সঙ্গে ধরতে পারে যে হ্যাঁ এই জায়গাগুলোতে রাইটার অর্থাৎ যিনি লিখছেন, লেখক বেশি করে এমফাসাইজ করছেন। ঠিক আছে, তো পুরো জিনিসটাই কিন্তু বুঝতে পারছো যে একজন ভালো লেখক এবং একজন ভালো পাঠক তার মধ্যেই ঘোরাফেরা করছে, রাইট। তো এই ধরনের টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এবার এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, অবশ্যই কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রথমটা খুবই সিম্পল, বোঝাই যাচ্ছে। A person has to read the entire text before he can get an clear idea about the nature of the data. Thus, it will take considerable time, and specially when the text is very lengthy. যখন টেক্সটটা অনেক লম্বা, ডেটা হয়তো খুব একটা বেশি নেই, বাট অনেক বড় একটা প্যারাগ্রাফ পড়তে হচ্ছে, তারপরে আমরা কিছু ডেটার সম্বন্ধে জানতে পারছি। It is taking a considerable time. It is taking lots of time, you can say. সেক্ষেত্রে সেটা কখনো কখনো কিছু কিছু পাঠকের ক্ষেত্রে, স্পেসিফিক কিছু মানুষের জন্য সেটা সমস্যাজনক হতে পারে। ঠিক আছে, নেক্সট, ফর প্রেজেন্টিং আ লার্জ মাস অফ ডেটা দিস মেথড ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। যদি অনেক ডেটা তুমি একসাথে দিতে চাও, অনেক ডেটা দিতে গেলে তার মানে ধরো ডেটাটা মাঝখানে আছে বা আশেপাশে কিছু লাইন তোমাকে লিখতে হচ্ছে, রিলেটেড লাইন লিখতে হবে না? তো ধরো তুমি 4-5টা সেন্টেন্স উপরে লিখলে, 4-5টা নিচে লিখলে, আর মাঝখানে 12-13 রকমের ডেটা তোমাকে দিতে হচ্ছে, তার মানে পুরো প্যারাগ্রাফটা একটা বিশাল আকার ধারণ করবে। এবং সেই ডেটাটা যদি তুমি একজন পাঠককে দিয়ে দাও, সেটা খুবই সমস্যাজনক। কারণ সেই পাঠক পুরো ডেটাটা মানে পেতে গেলে তাকে প্রথম থেকেই পড়া শুরু করতে হবে এবং শেষ অবধি পড়তে হবে। তো এটা একটা খুবই লেন্দি ওয়ার্ক হবে পাঠকের জন্য, যে কিছু ডেটা পেতে গেলে দ্যাট ইজ ওকে, তার কিছু ডেটা পেতে গেলে তাকে একটা ছোট প্যারাগ্রাফ পড়তে হচ্ছে, দ্যাট ক্যান বি ওকে। বাট যদি সে অনেক ডেটা নিতে চায় এবং থ্রু দ্য টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটা সে যদি নিতে চায়, তাহলে তো তাকে আরো বড় কোনো প্যারাগ্রাফ পড়তে হবে, এবং সেই প্যারাগ্রাফটা অনেক বড় হওয়াটাও বাঞ্ছনীয় নয়। তো সেক্ষেত্রে আমরা এই ধরনের ডেটা, যেখানে
অনেক বেশি মাস অফ ডেটা তোমাকে দেওয়া হচ্ছে, সেখানে টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন ইজ নট আ গুড চয়েস। ঠিক আছে, থার্ড পয়েন্টে চলে যায়, দিস মেথড উইল নট ওয়ার্ক ওয়েল when it becomes necessary to make a large number of comparisons। আবার একই ব্যাপার, লার্জ নাম্বার অফ কম্প্যারিজনস, লার্জ নাম্বার অফ ডেটা, টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটা এই ধরনের সিচুয়েশনে কখনো ইউজ করা উচিত নয়। ইন মোস্ট কেসেস দ্য টেক্সট ইজ মোনোটোনাস অ্যান্ড বোরিং, যেটা আগেই বললাম। টেক্সট, এবার যারা পাঠক তারা খুবই, অ্যাকচুয়ালি তোমরা নিজেরাও জানো, বই পড়তে ভালোবাসে খুব কম মানুষ। ঠিক আছে, তো বই পড়ছে ডেডিকেটেডলি, কনসেন্ট্রেটেড ওয়েতে, সে সমস্ত বইটা পড়ে ফেলছে, 100টার মধ্যে একটা মানুষ থাকে। এবার সবার ক্ষেত্রে সেটা কখনোই ভালো হতে পারে না। ইন জেনারেল পপুলেশন কিন্তু কখনোই টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটাকে খুব একটা অগ্রাধিকার দেবে না, এবং সেটা সে মোনোটোনাস অর্থাৎ একঘেয়ে এবং বোরিং একটা কাজ হিসেবে নেবে। সেক্ষেত্রে এটা একটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ। আর থার্ড হচ্ছে, লাস্ট হচ্ছে ফিফথ ওয়ান, ইজ টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন উইল নট রেডিলি প্রোভাইড ডেটা ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। অর্থাৎ তুমি একটা ডেটাকে পেতে গেলে তোমাকে একটা বড় গল্পের আকারে কিছু পড়তে হচ্ছে, তুমি রেডিলি কোনো একটা ডেটা পাচ্ছ না যেটাকে তুমি ফার্দার অ্যানালিসিসে নিয়ে যেতে পারো। তো সেই কারণে আমরা কি করছি, এই ধরনের ডেটা যেখানে টেক্সট, মানে যেখানে আমাদের নিডটা কি না, সঙ্গে সঙ্গে কোনো একটা ডেটা পেলাম সেটাকে অ্যানালিসিস করবো, আমাদের অত টাইম নেই যে ওই ডেটাটাকে পুরোটাকে উদ্ধার করে সেখান থেকে ডেটাটা নিয়ে ফার্দার রেডিমেড ডেটাটা নিয়ে সেটাকে আমি অ্যানালিসিস করবো। এইটা করতে গেলে টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটা একটা বড় সড়ো বাধা, কারণ সেক্ষেত্রে অনেক কিছু করতে হচ্ছে। আবার একই ব্যাপার, অনেক পড়ে তার অর্ধেকটা ডেটা, মানে এতটা অ্যামাউন্টে আছে ভলিউমে, তার 50% ভলিউমে ডেটা পাবো, সেটাকে আগে উদ্ধার করতে হবে, সেটাকে তারপরে আমরা অ্যানালিসিস করতে পারবো। ইট টেক্স আ লট অফ টাইম, সো ডেফিনেটলি ইট ইজ নট বেনিফিশিয়াল ফর দ্যাট রিজন। তো এটা হলো একটা পয়েন্ট, এবং আজকে এতটাই থাকবে। আমি আশা করছি তোমাদের ক্লাসটা পুরোপুরি বোঝা গেছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করো। আর যদি, আবারও বলছি, যদি এই ব্যাচে জয়েন করতে চাও, কোন ব্যাচে, এখানে কিছু আমি প্যাম্পলেট নিয়ে আসিনি, বাট ডেফিনেটলি যদি তুমি আমাদের নেক্সট যেটা মানডে শুরু হচ্ছে যে ক্লাসটা, পেড ব্যাচ ফর সেম ওয়ান, অর্থাৎ সেমিস্টার ওয়ান, তোমাদের জন্য যারা এই ভিডিওটা দেখছো ইউটিউবে, তারা যদি চাও যে অনেক বেশি কোয়েশ্চেন করব, তাড়াতাড়ি সিলেবাস শেষ করব, ডেডিকেটেডলি প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4টে ক্লাস করব, মেন্টারের সঙ্গে অর্থাৎ নিজের টিচারের সাথে আরো বেশি কানেক্টেড হব, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো এই নাম্বারে। রাইট, আমি এই নাম্বারটা আবারও লিখছি, এবং এই নাম্বারে মেসেজ করো, আমি তোমাদের সবকিছু বলে দেবো। একটা মানে ঠিকঠাক অ্যাফোর্ডেবল ফিস, যেটা তোমরা অবশ্যই, আবারও বলছি, যারা অফলাইনে পড়ে তাদের যে ফিসটা দিতে হয় তার 50% ফিজে আমরা এই পুরো প্রিপারেশনটা করব, কিন্তু তার কোয়ালিটির থেকেও বেশি হবে। অফলাইনে যে টিউশনে তুমি পড়ো তার থেকেও আমি বলছি তোমাকে বেশি আমি প্রোভাইড করবো। তো অবশ্যই এসো এবং জয়েন করো আমাদের এই ব্যাচটা। ঠিক আছে, আর অলরেডি আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে, এবং সোমবার থেকে কয়েকজন অ্যাডমিশন নিয়েও নিয়েছে, এবং সোমবার থেকে আমাদের ডেডিকেটেডলি লাইভ ক্লাসে স্টার্ট হয়ে যাবে। এবং এটার আমি বলে দিই, রেকর্ডিং সবকিছু অ্যাভেলেবেল থাকবে। পুরো ডিটেল যে আমাদের ডিটেলসটা এই ব্যাচে, সেটা আমি তোমাকে, তুমি যদি এই নাম্বারে মেসেজ করো হোয়াটসঅ্যাপে, আমি তোমাকে প্রোভাইড করে দেবো। তোমরা দেখতে পারো কি 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 সুবিধা তুমি পাবে এই পার্টিকুলার ব্যাচে জয়েন করার পর। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর আদারওয়াইজ আমাদের এই সিরিজটা চলতে থাকবে, তোমাদের যা যা প্রমিস করেছিলাম সেমিস্টার ওয়ান সেমিস্টার টু ইন ডিটেল লেকচার ইউটিউবে ফ্রি সিরিজ কন্টিনিউ হবে, এটা কখনোই বন্ধ হবে না। এটা এক্সট্রা তোমাদের ব্যাচ, যেটা স্পেসিফিক কিছু স্টুডেন্টস যারা চাইছে ডেডিকেটেডলি প্রিপারেশন করবে আমার থেকে, এবং মেন্টরের সাথে কানেক্ট থাকবে, আরো বেশি কোয়েশ্চেন করবে, যেটা আমি বললাম, এবং 3 থেকে 4টে ক্লাস প্রত্যেক উইকে করবে, যাতে কনসিস্টেন্সিটা মেনটেন করে চলা যায়। তো তারা এই ব্যাচটা নিতে পারবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।